আমি জানি যে এটা এক্সপেন্সিভ, কিন্তু আমি তো বললাম যে যদি সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস হয়, অপশন দেয়ার ইজ নো অপশন এক্সেপ্ট হার্ট রিপ্লেসমেন্ট। এখন ওপেন হার্ট সার্জারি করতে হবে, ওপেন হার্ট সার্জারি আপনি ফিট না, তাহলে আপনার অপশনটা কি থাকলো? একমাত্র অপশন হলো ট্যাপ। কারণ আপনি যদি অপারেশন না করেন তাহলে 2 ইয়ার্সের মধ্যে আপনার মর্টিলিটি হবে, অথবা আপনার সিভিয়ার হার্ট ফেলিয়ার হবে, অথবা আপনার হলে বিআরএপি হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে দা হেলথ আওয়ারে। আমি ডাক্তার সাদিয়া সুলতানা আপনাদের সাথে আছি। আজকে কথা বলতে এসেছি হৃদরোগের একটি সমস্যা নিয়ে, যে সমস্যাটি হার্টের বিভিন্ন যে বাল্বগুলো আছে সেই বাল্বের মধ্যে অন্যতম একটি বাল্ব, সেই বাল্বের একটি সমস্যা। সাধারণ ভাষায় হয়তো অপরিচিত হলেও সমস্যাটি খুব একটা অপরিচিত নয়। সেটি হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিস। এই অ্যাওর্টিক স্টেনোসিসের বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি আছে, কিন্তু একদম আধুনিক যে চিকিৎসা পদ্ধতি যা কিছুদিন আগেও আমাদের দেশে খুব একটা প্রচলিত ছিল না, তা কিন্তু এখন আমাদের দেশে হচ্ছে। এবং এর পিছনে যে কারিগর, সেই কারিগর আমাদের সামনে আজকে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার আফজালুর রহমান স্যার। Thank you for inviting me such very important topics. And this is very brilliant topics. I like that. জি স্যার, আমরা এই অ্যাওর্টিক স্টেনোসিস নিয়ে যখন কথা বলতে চাই, আমাদের যারা সাধারণ দর্শক তারা হয়তো অনেকে বুঝেই না যে সমস্যাটা কি। তো প্রথম একটু সমস্যাটা কিভাবে হয় এই ব্যাপারে যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে বলেন। অ্যাওর্টিক স্টেনোসিস বলতে গেলে আমাদের প্রথমেই বলতে হবে যে হার্টের ভিতরে 4টা ভালভ থাকে। একটা হলো অ্যাওর্টিক ভালভ, একটা হলো মাইট্রাল ভালভ, একটা ট্রাইকাস্টিক ভালভ, আরেকটা হলো পালমোনারি ভালভ। সো দিস আর দ্য 4 ভালভ। 4 ভালভের মধ্যে সবগুলোই ইম্পর্টেন্ট, তার মধ্যে ইম্পর্টেন্টের চেয়ে ইম্পর্টেন্টটা হলো অ্যাওর্টিক ভালভ। কেন ইম্পর্টেন্ট? কারণ হার্ট যখন পাম্পিং করে, পাম্পিং করার পরে এই অ্যাওর্টিক ভালভটা ওপেন করে এবং শরীরের সমস্ত জায়গায় ইনক্লুডিং হার্ট সার্কুলেশনটা পৌঁছে দেয়। আবার যখন এই ভালভটা বন্ধ হয় তখন হয় কি, ডায়াস্টল বলে থাকি, ব্লাডটা যাতে ব্যাকফ্লো না হতে পারে, এবং সেই পিরিয়ডটাতেও কিন্তু সমস্ত শরীরের সমস্ত জায়গায় ব্লাড সার্কুলেশন দেয়। অর্থাৎ তার মানে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ভালভ, যেটা অটোমেটিক্যালি খুলে এবং বন্ধ করে। তো এই স্টেনোসিস কখন বলবো আমরা? এখন হলো কি, যদি এই ভালভটায় যদি কোনো প্রবলেম হয় তাহলেই এটা হলো কি স্টেনোসিস। অর্থাৎ কি হয় এখানে, যে ভালভটা খুব শক্ত হয়ে যায় এবং ভালভের মধ্যে 3টা লিফলেট থাকে সাধারণত, একটার সাথে একটা জয়েন্ট লেগে যায় এবং তার উপরে অনেক সময় ক্যালসিয়াম জমা হয়। এখন কারণ বলতে গেলে একটা হলো জন্মগত হতে পারে, যেটাকে বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ বলা হয়, আরেকটা হলো রিউম্যাটিক, কিন্তু রিউম্যাটিকের ইনসিডেন্স বাংলাদেশে কম। রিউম্যাটিকের হলো কি, রিউম্যাটিক সাধারণত একটা ভাবে অ্যাফেক্ট করে না, রিউম্যাটিক অ্যাফেক্ট করলে অ্যাওর্টিক অ্যাজ ওয়েল এজ মাইট্রাল অ্যাফেক্ট করে। আচ্ছা, আরেকটা হলো আমরা যেটাকে বাত জ্বর বলি, রিউম্যাটিক বাত জ্বর বলি, সেটা হলো কি অ্যাওর্টিক মাইট্রাল, এর সাথে ট্রাইকাসপিড ইনভলভ হয়, কিন্তু রিয়ারলি এর সাথে মাইট্রাল এর অ্যাওর্টিক ইনভলভ হয়। আইসোলেটেড অ্যাওর্টিক ভালভের জন্যই ট্রিটমেন্টটা ভিন্ন। এখন এই অ্যাওর্টিক বয়স যখন বাড়ে, চুল তো পাকে, চুল পাকে না, যেমন তোমার চুল এখন ব্ল্যাক, আমার চুল এখন সাদা, তার মানে বয়স বাড়ার সাথে চুল পাকে। সেরকম হার্টের ভালভটা কিন্তু আস্তে 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 ফাইব্রোসিস হতে থাকে। ফাইব্রোসিস হতে গেলে সবার ক্ষেত্রে হয় না, কারো চুল বেশি পাকে, কারো কম হয়। এখন যখন ওই ভালভটা সাদা হয়ে যায় তাকে আমরা স্ক্লেরোসিস বলি, অ্যাওর্টিক স্ক্লেরোসিস। স্ক্লেরোসিস ইজ ফিজিওলজিক্যাল, কিন্তু এটা অগমেন্টেশন হয়, অর্থাৎ এর উপরে যদি ক্যালসিয়াম জমা হয়, এটা যদি কমিশন ফিউজ হয়ে যায় এবং ভালভ বেশি ঠিক হয়ে যায়, তখন এই অ্যাওর্টিক স্টেনোসিস হয়ে থাকে। এবং এটাকে বলে ডিজেনারেটিভ অ্যাওর্টিক স্টেনোসিস। তো ডিজেনারেটিভ অ্যাওর্টিক স্টেনোসিস সাধারণত এটা হলো 40 পরে হয়, 50 পরে হয়, আস্তে 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 যত বয়স বাড়বে তত ডিজেনারেটিভ, মানে বয়সের সাথে একদম পুরোপুরি সম্পর্কিত। তো এই যে এই অ্যাওর্টিক স্টেনোসিস, এটা তো চিকিৎসা আছে। একটা সময় গিয়েছিল এরকম যে এটি ওপেন হার্ট সার্জারি করতে হতো, কিন্তু এখন বর্তমানে আপনারা বলছেন যে না, এর হয়তো প্রয়োজন নেই। সেই ব্যাপারে জানতে চাই, একদম আধুনিকতম চিকিৎসাটা কি? আধুনিক চিকিৎসা বলতে হলে অ্যাওর্টিক ভালভ যেটা আছে, এখন অ্যাওর্টিক স্টেনোসিস ভালভ এর কোনো ওষুধ দিয়ে কোনো ট্রিটমেন্ট হয় না। অ্যাওর্টিক স্টেনোসিস যদি থাকে তাহলে ওষুধ দিয়ে কোনো চিকিৎসা হবে না। যদি অ্যাওর্টিক স্টেনোসিসটা সিভিয়ার হয়ে থাকে, অর্থাৎ খুব বেশি যদি সংকুচিত হয়ে থাকে এবং ভালভ যদি ওপেনই না হয়, তাহলে কিন্তু ইট ইজ ভেরি ব্যাড কনসিকুয়েন্স। এবং যদি চেস্ট পেইন হয়, অথবা টায়ার্ড হয়ে যায়, অথবা শ্বাসকষ্ট হয়, তাহলে কিন্তু 2 ইয়ার্সের মধ্যে 50% মর্টালিটি। অর্থাৎ যত অ্যাওর্টিক ভালভ স্টেনোসিস হবে, সেগুলো সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস যদি চিকিৎসা না করা হয়
তাহলে কিন্তু 2 বছরের মধ্যে 50 জন 100 জন 50 জন লোক মারা যাবে। সো ইট ইজ এ লাইফ থ্রেটেনিং ডিজিজ। তো সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিসের চিকিৎসা করতে হবে। এবারে চিকিৎসা পদ্ধতিতে কি? প্রথমে আমি যেটা বললাম, ওষুধ দিয়ে কোনো চিকিৎসা হবে, কোনো লাভ হবে না। ওষুধ দিয়ে কোনো লাভ হবে না। এটার জন্য ভারতটাকে চেঞ্জ করে ফেলতে হবে। ইভেন দেন 2000 সালের আগেও কিন্তু একমাত্র অপশন ছিল চেস্ট ওপেন করে, অর্থাৎ চেস্টটাকে ওপেন করে বাল্বটা বের করে বাল্বটা রিপ্লেস করে দাও। ওই ভাল্বটা নতুন একটা ভাল্বটা প্রস্তারিক ভাল্বটা প্লেস করে দেওয়া হয় এবং ওই একই জায়গায় এবং ওই ভাল্বটা কিছু অংশ কেটে হয়তো প্লেস করে দেয়। সার্জনরা ভালো জানে। সো 2000 সালের আগ পর্যন্ত কিন্তু অপশন ছিল একমাত্র সার্জারি। সো আই এম লাকি, আই এম ফরচুনেট যে আমি যারা আমরা ট্রেনিং দিয়েছি, যে মেন্টর প্রফেসর এলিন কিবিয়ে, হি ওয়াজ দ্য পায়োনিয়ার অফ ট্যাবু। সে 2002 সালে আমার ফেলোশিপ শেষ হয়ে গেল। 2001 সালে উনি প্রথম ভাল ইমপ্লান্ট করলেন হসপিটাল চার্লস নিগলি, ফ্রান্স রয়ে। আচ্ছা। এবং হি ইজ দ্য পায়োনিয়ার। সো আই হ্যাভ এন এক্সপোজার সিন্স ইনসেপশন। তখন উনি যেটা করতেন, উনি উইকেন্ডে চলে যেতেন, উইকেন্ডে গিয়ে উনি হলো কি অ্যানিমেট এক্সপ্লোর করতেন, মানডেতে ব্যাক করতেন এবং উনি ওই সময় শুধু ভালো প্লাস্টিক করতেন। অর্থাৎ অ্যাওর্টিক ভালভের যেটা হলো কি, অ্যাওর্টিক ভালভ যখন হলো কি এরকম হয়ে যাচ্ছে, যেগুলো সার্জন অপারেশন করছে না, কিছু করছে না, তখন উনি ভালভটাকে ওপেন করে দিতেন। কিন্তু দ্যাট ওয়াজ নট রিওয়ার্ডিং। তখন উনি একসময় আমাকে বলেছিলেন, তুমি এখানে থেকে যাও, আমার সাথে কাজ করো, কারণ আমি যেটা করছি এটা দেখবা সারা ওয়ার্ল্ডে একদিন মানে প্রসার লাভ করবে, তুমি আমার সাথে থাকো, চলো আমরা দুজন মিলে ঘুরি এবং এটাকে ইমপ্লিমেন্ট করবো। এবং সেখান থেকে আমার কাছে অ্যাওর্টিক ভালভ স্টেনোসিস করতে আমার একটা আসক্তি আসে এবং এটার জন্য আমার এক্সপোজার ওই সময় ছিল ভালভোপ্লাস্টি। এটাই হলো কারণ। তারপর 2002 সালে উনি সাকসেসফুলি হিউম্যানের উপরে একটা ভালভ স্থাপন করলেন, অ্যাক্টিভ ভালভ। এবং তুমি জেনে খুশি হবে যে আজকাল 2026, 2025 সালের স্ট্যাটিস্টিক্স বলে ওই একটা ভালভ থেকে শুরু করে আজকে 6 লাখ থেকে 7 লাখ ভালভ স্থাপন করা হচ্ছে। তার মানে অনেক আগে গেছে। এবং এই যে ভালভ স্থাপন করা হচ্ছে, নট অনলি যেটি এটা ইয়াংদের ক্ষেত্রে সাধারণত সার্জারিটাকে প্রিফার করা হয়, কিন্তু এলডারলি পেশেন্ট যারা থাকে, যাদের অ্যাবাভ 70 হয়, এই ধরনের যারা মরিবেন, যাদেরকে ভালভ সার্জারি করা যায় না, সেই সব পেশেন্টেরই কিন্তু এই ভালভটাকে রিপ্লেস করা হয় এবং সেফ প্রসিডিউর এবং সাকসেসফুল প্রসিডিউর। এবং আমরা বলি যে সার্জিক্যালি আনফিট কেস, সেটা একমাত্র অপশন কিন্তু ওই ট্যাবই। এখন নাম দেওয়া হয়েছে ট্যাবই, অর্থাৎ হলো ট্রান্সক্যাথেটার অ্যাওর্টিক ভালভ ইমপ্লান্টেশন। তো এই যে ইমপ্লান্টেশন করছেন আর এবং আগে ছিল সার্জারি, দুইটা পদ্ধতির মধ্যে অবশ্যই পার্থক্য আছে। ইমপ্লান্টেশনটা কিভাবে করা হয়? দুটো পদ্ধতির মাধ্যমে, একটা হলো সার্জন যেটা চেস্ট ওপেন করে হাতটাকে ওপেন করে তার ভালভটাকে প্লেস করা। আর আমরা যারা এটা করে থাকি, এটা ফিমোরাল আর্টারি আছে, অর্থাৎ পায়ের দিকে যে শিরাটা আছে, ওই শিরা দিয়ে ক্যাথেটারের মাধ্যমে ভালভটাকে নিয়ে যাওয়া হয়, মানে অ্যাঞ্জিওগ্রামের রাস্তা দিয়ে যেটা অ্যাঞ্জিওগ্রাম করা হয়। এবং হলে যেটা স্ট্যান্ডিং করা হয়, একই পদ্ধতি। স্ট্যান্ডিং এ ফিমোরাল আর্টারি দিয়ে হার্টের রক্তনালী থেকে নিয়ে যাওয়া হয়, স্টেনটাকে প্লেস করে দেওয়া হয় এবং ইনফ্লেট করা হয়। তার আগে হয়তো বেলুনিং করা হয়, প্রথম বেলুন ডাইলেটেশন করা হয়, তারপর এখানে তাই করা হয়। এখানে কিন্তু ওই ফিমোরাল আর্টারি দিয়ে প্রথম বেলুন নিয়ে গিয়ে ভালভটাকে ডাইলেট করা হয়, ক্ষেত্র বিশেষে কখন ডাইলেট করা দরকার, কখন ডাইলেট করা দরকার হয় না। এরপরে ওই রুট দিয়ে, একই রুট দিয়ে ফিমোরাল আর্টারি দিয়েই ভালভটাকে অ্যাওর্টিক ভালভ লেভেলে যেখানে অ্যাওর্টিক ভালভ থাকে সেখানে প্লেস করে আমাদের সিনে আমরা দেখে ভালভটাকে আমরা ওখানে পজিশন করে আমরা প্লেস করে দিই। এভাবে এই ধরনের যখন একটি পদ্ধতি গ্রহণ করা হচ্ছে, তার আগে কি রোগীকে নিশ্চয়ই কিছু পরীক্ষা করা হয়, নির্বাচিত করা হয় যে কাদেরকে করা যাবে, কাদেরকে করা যাবে না, সেটা কিভাবে নির্ধারণ করা হয়? না, এটা সব পরীক্ষা করতে হবে। আগে বলছি যে এইসব মরিবেন্ট পেশেন্টদের এটা করা হয়, কাজেই সার্জিক্যাল আনফিট বা এরা সার্জারি করা যাবে না সেই সব কিছু ক্ষেত্রে করা হয়। এরপরে আমরা অবশ্যই আমরা ইসিজি করি, আমরা ইকো করি, আমরা চেস্ট এক্সরে করি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা সিটি করা হয়। সিটি ফর ট্যাভার, মানে ট্যাভারের জন্য আলাদা প্রোটোকল আছে। সিটি, আচ্ছা, কার্ডিয়াক সিটি করা হয়, তারপরে সিটি অ্যানজিওগ্রাম করা হয়। এগুলো করে নেওয়া হয়, করে দেখে দেওয়া হয় যে ভালভের সাইজটা কেমন, ক্যালসিয়াম কেমন আসছে, করোনারি প্লেসমেন্টটা কোথায় আসছে, এটা কি
বেশি নিচ থেকে উঠছে না উপরে থেকে উঠছে ইত্যাদি ইত্যাদি সবগুলো প্যারামিটার দেখে নিয়ে তারপরে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে আনফিট খুব কম সময় হয়, রিয়েলি আনফিটটা হলো কি করোনার হাইড্রোজেন অনেক নিচে থাকে, করোনার হাইড্রোজেন অনেক নিচে থাকে, নিচে থাকলে তখন অবশ্য একটা পদ্ধতি করা হয়, সেটা হলো সিমরি টেকনিক বলা হয়, অর্থাৎ করোনার প্রোটেকশন নিয়ে করা হয়। কাজেই যে কোনো পেশেন্টেরই কিন্তু করা যাবে। মানে আগে যেরকম বলা হতো একটু হাই রিস্ক গ্রুপের, আপনি যেটা High risk আগে group। বলেছেন, এখন সব ধরনের low সব risk ধরনের এ করা যাবে না কিনা? লো রিস্কে অনেক ট্রায়াল চলছে মিড রিস্ক করার জন্য, কিন্তু স্টিল নট স্ট্যান্ডার্ড রিকমেন্ডেশন নাই, এখন হাই রিস্ক পেশেন্টই করা হয়। আচ্ছা, অর্থাৎ যাদের সার্জারি হচ্ছে না বা সার্জারি তাদের অনেকে বয়স বেশি হয়ে গেছে, জি, এইসব ক্ষেত্রে কিন্তু ট্যাপারটা করা হয়। এছাড়াও কিন্তু মেইন হলো কি ভালভটা ইজ ভেরি এক্সপেন্সিভ স্টিল নাও, আমাদের আচ্ছা, বাংলাদেশের জন্য ভালভটা খুব এক্সপেন্সিভ। আর যেহেতু ইন্স্যুরেন্স কাভারেজ নাই, মানুষের পকেটে টাকা দিতে হয়। অন অ্যান অ্যাভারেজ তোমার আমেরিকান ভালভ যদি হয়ে থাকে অ্যারাউন্ড 25 to 40 লাখ, আর ইন্ডিয়ান ভালভ যদি হয় অ্যারাউন্ড হলে কি 15-16 লাখ, এর সাথে প্লাস হসপিটাল ফি 3 লাখ। সুতরাং প্রায় আমেরিকান হইলে 30 লাখ টাকা খরচ হয়ে যায়, ইন্ডিয়ান হলে 18 লাখ টাকার মতো খরচ হয়ে যায়। কিন্তু তারপরেও তো আরো একজন চার্জ রোগীর জীবনের সাথে যদি এটি তুলনা করা হয়, সেটা সেটাই কিছুই তো না। আসলে কিছুই নয়। কিছুই না, কিন্তু যেহেতু ইন্স্যুরেন্স কাভারেজ নাই সেজন্য ইম্পর্টেন্ট। তো এই যে প্রক্রিয়াটা হচ্ছে, এই পদ্ধতিটা ফলো করা হচ্ছে এবং আপনারা এই কাজ করছেন, আমাদের দেশে এই কাজটা কবে থেকে শুরু করা হলো? আমাদের দেশে কাজটা খুব বেশি হবে না, কারণ আমাদের দেশে কোম্পানিগুলো সাপ্লাই বেশি দেয়নি। আমার মনে হয় 5-7 বছর হবে আর কি, বেশি দিন হবে না। তাও আমাদের পেনিট্রেশন কম, যে actually হলে affordability of patient, awareness of the patient, number 2 patient shifting to the other countries, ইত্যাদি ইত্যাদি ফ্যাক্টর কম। সুতরাং এই যে ওভারকাম গুলা আমাদের নিজেদের এক্সপার্টস বাড়াতে হবে, আমরাও চেষ্টা করছি। তো এক্ষেত্রে আপনি অবশ্যই আপনার একটা ট্রেনিং আছে, আপনি আপনার যে মেন্টর তার কাছ থেকে ট্রেনিং প্রাপ্ত হয়েছেন, কিন্তু আমাদের যারা অন্য কার্ডিওলজিস্ট আছে, বিশেষ করে যারা জুনিয়র, তাদের ক্ষেত্রে কি কোনো কিছু করার সুযোগ আছে কিনা? অবশ্যই আছে, তারা হয়তো মানে পুরো কি পায়োনিয়ারের কাছে ট্রেনিং দিতে পারবো না, নাই, উনি মারা গেছেন। যদি পায়োনিয়ার থাকতে বলতো আমি বললাম তার তো ছাত্র আছে, কিন্তু তার তো ছাত্র আছে, তার তো অনেক ফলোয়ার আছে, জি, তাদের কাছে ট্রেনিং দিবে। এবং আমাদের দেশেও তো এখন ট্যাবি হচ্ছে। হ্যাঁ, এবং আমরা গর্বের সাথে বলতে পারি তার একজন সরাসরি ছাত্র হিসেবে আপনি আছেন। না থ্যাংক ইউ, এটা আল্লাহ আমাকে দিয়েছে অনারটা, সেই জন্য আমি অপরচুনিটি পেয়ে গেছি। আর অনেকেই আমার চেয়ে বেশি আছে কিন্তু অপরচুনিটি পাচ্ছে না, কারণ উনি যখন মারা গেছেন পায়ে চাইলে তো পড়া যাবে না। সবসময় আল্লাহর কাছে আমি বলি যে আল্লাহ তুমি আমাকে সুযোগ দিয়েছো। যাই হোক, আমার দেশে ইয়াং যারা আসতে তারা করতে পারবে, তবে বিষয়টা হলো কি প্রাইসটা ইজ ফ্যাক্টর ফর আস, প্রাইস অ্যান্ড কনফিডেন্ট অফ দ্য পেশেন্ট টু দ্য ডক্টরস। আচ্ছা, আমাদের ডক্টরদের এখন কনফিডেন্ট আমাদের লেভেলে ওই লেভেলে আসেন, যেমন স্ট্যান্ডিং করতে বললেই কিন্তু পরের দিন হাজির হয়, কিন্তু ট্যাবে কিন্তু করতে বললেই তারা রোগীর পাচ্ছে না। একটা হলো কি হয়তো এই ধারণাটা আস্তে আস্তে একটু পাল্টাতে থাকবে আজকের অনুষ্ঠান দেখার পর থেকে, যে তার আগে চিন্তা করে যে আমি কি এত টাকা কোথায় জোগাড় করবো, সেকেন্ড বলে কি আমি এখানে করবো নাকি আমি বাইরে যাই। জি জি, যে ইন্ডিয়ার খরচ আর বাংলাদেশ খরচ অনেক চিন্তা করে আর কি। যাই হোক, আশা করি এই যে প্রতিবন্ধকতা কেটে যাবে এবং পুলিশ বাংলাদেশে এখন তো হচ্ছে, আমি বলবো না রেগুলার বেশি হচ্ছে, এখন হচ্ছে আরো বেশি। আপনারা এই কাজ করছেন বেশ অনেক বছর ধরে, রোগীগুলো দেখেছেন এবং রোগীগুলোর ক্ষেত্রে ফলো আপটা হচ্ছে, কোন রকম বাধা পেয়েছেন যে এই জায়গায় যদি এই আর্থিক বাধাটা বাদ দেই, যে রোগীদের উন্নতিটা কিরকম হচ্ছে? আমার যেগুলো রোগী সাকসেসফুল আমি ইমপ্লান্ট করেছেন সবগুলো রোগী ভালো আছে, আমার সবগুলো রোগী ভালো আছে। আজকে 3 বছর ধরে যা ফলো আপ হচ্ছে রোগী ভালো আছে। এই ফলো আপটা কতদিন পর পর করতে হয়? এটা আমরা 3 মাস 6 মাস পর আমরা ফলো আপ করি, আদার তারা আসে অথবা টেলিফোনে ফলো আপ করি। অনেক সময় বয়স্ক রোগীর আসতে চায় না, যেমন একটা বরিশাল রোগী আসছে আসতে চায় না, একটা টাঙ্গাইলের রোগী আসছে সে আসতে চায় না, কারণ এটা হলে সুবিধাটা হলো কি একবার ট্রিটমেন্ট করে দিলে তো ফরএভার, একবার ট্রিটমেন্ট মোটামুটি ফরএভার। কারণ হলো কি এটা তো 10 ইয়ার্স পর্যন্ত স্টাডি আছে যে এটা এই ভালভের লংজিভিটি 10 ইয়ার্স, 90% থেকে 10 ইয়ার্স। আচ্ছা, তাহলে তো আমরা এটা বলতে পারি যে এই যে ওপেন হার্ট সার্জারি বা যে ধরনের সার্জারি গুলো আগে ছিল সেখানে তো অনেক ধরনের জটিলতা হয়, পরবর্তী অপারেশন পরবর্তী জটিলতা, কিন্তু এখানে সেরকম কি হচ্ছে না? কম হচ্ছে। আর যদি কোমরবিলিটি বেশি থাকে সেক্ষেত্রে অপারেশন করাই যাবে না, তো আনফিট, জি, the only option they have in TAVR. সুতরাং we have to go that. There is some of the patient
যেখানে ওটা সার্জারি করাই যাবে না, ইজ নট সার্জিক্যালি আনফিট, অ্যানেস্থেসিয়া ফিটনেস দিবে না, সিএসটি স্পেশাল ফিটনেস দিবে না, সুতরাং এখানে তো কার্ডিওলজি ফিটনেস দিবে না, কাজে এখানে একমাত্র অপশন ট্যাপার অর্থাৎ ট্রান্সফার অটোমেটিক ইমপ্লান্টেশন। তো আপনি একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন আপনার প্রথম কেসটি গল্প নিয়ে। প্রথম কেসটা একটা লেডি ছিল, তার বয়স কিন্তু অত বেশি ছিল না। সেকেন্ড থিং হলো কি, তার বয়স বেশি ছিল না, কিন্তু তাকে বললাম যে আপনার ওপেন হার্ট করতে হবে, সম্ভবত 55 প্রায় বয়স হবে আর কি, হি ইজ নট যে আমরা শান্ত, অথবা 60 ইয়ার্স বয়স হবে, মানে 70-এর উপরে গেলে তাকে আমরা বলে থাকি। শি ওয়াজ ফিজিক্যালি ফিট অ্যান্ড শি ওয়াজ ফিট ফর সার্জারি। তাকে আমি যখন বললাম যে আপনার হলে কি স্পালটা চেঞ্জ করতে হবে, এবং আমি তাকে সার্জনকে ডিক্লাইন করলো, একবার ডিক্লাইন করতে তারপরে আমি বললো যে না আপনি আমাকে এটাই লাগাই দেন। আমি বললাম বয়সটা কম, বলে না আমরা এটাই করবো। তারপরে উই হ্যাভ ডান ইট এন্ড ইটস সাকসেসফুল ডান। এটা ভালো আছে। তার মানে একটি চমৎকার অভিজ্ঞতা আপনি আমাদের সাথে শেয়ার করলেন যে এইভাবেও আসলে রোগীকে বাঁচানো যায়। আমরা আসলে কথা বলতে বলতে আজকে যে আমাদের পডকাস্টের সময়টা আছে সেই সময় নির্ধারিত সময় একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে একটু না জানলেই নয় যে আমাদের যারা তরুণ চিকিৎসকরা আছেন এবং আমাদের যারা রোগীরা আছেন তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা, যে এইটারই আমরা আসলে নিতে পারবো, আমাদের দেশে কতটা কনফিডেন্সের সাথে নেওয়া যাবে। তো প্রথম আমি কথা পেশেন্টের উদ্দেশ্যে বলবো। এক নম্বর হলো কি, আমি জানি যে এটা এক্সপেন্সিভ, কিন্তু আমি তো বললাম যে যদি সিভিয়ার অর্টিক স্টেনোসিস হয় অপশন, দেয়ার ইজ নো অপশন এক্সেপ্ট হার্ট রিপ্লেসমেন্ট। এখন ওপেন হার্ট সার্জারি করতে হবে, ওপেন হার্ট সার্জারি আপনার ফিট না, তাহলে আপনার অপশনটা কি থাকলো? একমাত্র অপশন হলো ট্যাবলেট। কারণ আপনি যদি অপারেশন না করেন তাহলে 2 ইয়ার্সের মধ্যে আপনার মর্টালিটি হবে, অথবা আপনার সিভিয়ার হার্ট ফেলিয়ার হবে, অথবা আপনার হলে ARB হবে। সুতরাং 2 ইয়ার্স সার্ভাইভার ইজ অনলি 50%, মানে 2 বছর পর্যন্ত। আমার সাজেশন থাকবে যাদের সামর্থ্য আছে তারা এই চিকিৎসাটার জন্য আগে আসবেন, এবং ইনশাল্লাহ আমরা কনফিডেন্টলি আরো আমাদের কনফিডেন্ট হবে, আরো আমাদের এক্সপিরিয়েন্স বাড়বে। আমরা করছি এবং আরো বেশি কেস আপনাদের সামনে করবো, আমরা আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো। আর ইয়াং জেনারেশনের প্রতি আমার যেটা একটা সাজেশন হবে, তোমরা আগে তোমাদের ফাউন্ডেশন করো, স্ট্রেংথ করো, অর্থাৎ তোমার ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ তোমার ট্রেনিংটাকে তুমি পাকাপোক্ত করো। জাম্প করে ট্যাবলেটে হাত দিলে হবে না, তুমি আগে বেসিকটা দেখো, তুমি আগে ভালভুলোপ্লাস্টি শেখো, তুমি করোনারি শিখো, এবং আস্তে আস্তে স্টেজ বাই স্টেজ যেতে হবে তোমাকে। এবং ভয় পেলে হবে না, তোমরা আমাদের চেয়ে আরো ভালো করবা বলে আমি বিশ্বাস করি, আমি আশা করি। কিন্তু তোমাকে টাইম দিতে হবে, লেগে থাকতে হবে। লেগে থাকার বিকল্প কিছু নাই। অবশ্যই চিকিৎসা বিজ্ঞান তো এটাই চায় চিকিৎসকের কাছ থেকে, এবং আমরা বলি চিকিৎসা বিজ্ঞানীরা যেন এই কাজগুলো বেশি বেশি করে করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার আজকের মূল্যবান সময়